হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু SER স্মার্ট ইংলিশ উইথ রাহুল। প্রিয় দর্শক বন্ধু, বিদ্যালয় স্তরের যে কোনো পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভয়েস চেঞ্জ থেকে প্রায় প্রশ্ন থাকেই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এখান থেকে তো প্রশ্ন থাকবেই। তাই বুঝতেই পারছো বিষয়টি কত গুরুত্বপূর্ণ। এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কত সহজ সরলভাবে শিখতে পারি, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তোমরা যারা টেন্স জানো তোমাদের পক্ষে ভয়েস চেঞ্জ করা তুলনামূলক সহজ, কিন্তু তোমাদের মধ্যে যাদের টেন্স জানা নেই বা তোমরা যাদের টেন্সের দুর্বলতা আছে, এই ক্লাসটি দেখার পর তোমরাও কনফিডেন্টলি ভয়েস চেঞ্জ করতে পারবে, আমি আশ্বস্ত করছি। শুধু কয়েক মিনিটের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও, তারপরে তুমি চাইলেও আর ভয়েস চেঞ্জ থেকে কোনো রকম ভুল করতে পারবে না, আমি কথা দিচ্ছি। তাহলে চলো আমরা মূল বিষয়ে আলোচনা শুরু করি আর বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা সরাসরি ভয়েস চেঞ্জে যাওয়ার আগে ভয়েস সম্পর্কে কয়েকটি বেসিক ইনফরমেশন জেনে নিই। আমাদের মনে রাখতে হবে ভয়েসকে বাংলাতে বাচ্য বলা হয়। আর ভয়েস দুই প্রকারের হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। আচ্ছা বলো তো, আমাদের পরীক্ষায় ভয়েস থেকে কি ধরনের প্রশ্ন আসে বলতে পারবে? মনে রাখবে, আমাদের সাধারণত একটি বাক্য দিয়ে ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া হয় চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ পরীক্ষায় আমাদের ভয়েস আসে না, ভয়েস চেঞ্জ আসে। এই কথাটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, কারণ আমাদের অনেকের মাইন্ডসেট থাকে যে ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে প্যাসিভ করতে হবে, তা কিন্তু মোটেও নয়। ভয়েস চেঞ্জ কথাটির অর্থ হলো প্রশ্নে দেওয়া বাক্যটি যেই ভয়েসে আছে তার বিপরীত ভয়েস আমাদেরকে করতে হবে। অর্থাৎ প্রশ্নে যদি অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে, প্রশ্নে যদি প্যাসিভ ভয়েস দেওয়া থাকে তাহলে আমাদেরকে কিন্তু অ্যাক্টিভ ভয়েস করতে হবে। বোঝা গেল? ইয়েস, 100%। তাহলে প্রথম প্রশ্ন এখান থেকেই যে আমরা কিভাবে চিনবো যে কোনটি বাক্য অ্যাক্টিভ আর কোনটি বাক্য প্যাসিভ, রাইট? অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ চিনার উপায় কি? স্যার ভেরি সিম্পল। কি সিম্পল? স্যার ভার্ব 3 থাকবে, তাই না? মোটেও নয় স্যার, ভার্ব 3 অ্যাক্টিভ ভয়েসেও থাকে। আই হ্যাভ ইটেন রাইস, লক্ষ্য করো, ইটেন ভার্ব 3। আচ্ছা বাই থাকবে, তাই না? মোটেও নয়। এরকম অনেক অ্যাক্টিভ ভয়েস আছে যেখানে বাই আছে, আবার এরকম অনেক প্যাসিভ ভয়েসও আছে যেখানে বাই থাকে না। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, লুক এট দ্য এক্সাম্পল, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ ভয়েস, অথচ লক্ষ্য করো এখানে বাই আছে। আবার আমরা এটাও বলতে পারি দ্য মুন ইজ নান টু সিদ্ধা, লুক এট দিস এক্সাম্পল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস, কিন্তু এখানে আমাদের বাই নেই। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ চিনার উপায় কি? ভেরি সিম্পল, মনে রাখার চেষ্টা করো, ভার্ব বি প্লাস ভার্ব 3। প্যাসিভ ভয়েস চিনার উপায় হচ্ছে ভার্ব বি প্লাস ভার্ব 3। আচ্ছা ভার্ব বি কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং বি এর নিজস্ব তিনটা রূপ আছে, বি, বিন এবং বিইং। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিইং প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যখনই এরপরে ভয়েস চেঞ্জ করবে আগে চট করে দেখে নিবে যে ওখানে ভার্ব বি প্লাস ভার্ব 3 আছে না নেই। যদি ভার্ব বি এবং ভার্ব 3 থাকে তাহলে দুনিয়া উল্টে গেলেও সেটা প্যাসিভ ভয়েসই হবে। আর যদি ভার্ব বি আর ভার্ব 3 একসঙ্গে না থাকে তাহলে কোনো অবস্থাতেই সেটা প্যাসিভ হবে না, সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেল 100%? আচ্ছা তাহলে চলো আমরা এবার প্যাসিভ ভয়েস করার নিয়ম কি কি সেটা শিখে নিই। কিন্তু তার আগে তোমাদের যদি ক্লাসটা ইউজফুল মনে হয় তাহলে লাইক বাটন দাও, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, রাইট? আচ্ছা তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ চিনার উপায় শিখে গেলাম। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় চলো ওই নিয়ম জেনে নিই। কিন্তু তার আগে তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য করো, স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকটিকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা এটি কিসের ছক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে এই ছকটা তোমাকে থরোলি মুখস্থ করতে হবে, শুধু ভয়েস চেঞ্জের জন্য না, যদি ইংরেজি সঠিকভাবে শিখতে হয়, ভালোভাবে জেনুইনলি শিখতে হয়, তাহলে দুটো টেবিল দুটো ছক আমাদেরকে মুখস্থ করতেই হবে। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ছক, ওই যে আই, মি, মাই, মাইন, মাইসেলফ, যেটা আমরা প্রোনাউনের ক্লাসে আলোচনা করেছি, আর এই টেন্স অনুযায়ী হেল্পিং ভার্বের ছক। এই দুটো টেবিল আমাদেরকে মুখস্থ করা একান্ত জরুরি। তাহলে তোমাদের যাদের টেন্স ভালোভাবে জানা নেই এই ছকটিকে ভালোভাবে মুখস্থ করে নিও, এটি আমাদের টেন্সের ক্ষেত্রেও হেল্প করবে, আর ভয়েস চেঞ্জ করার জন্য তো এটি অপরিহার্য, এটি লাগবেই। তাহলে আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা এই ছকটা কি আছে দেখো, লক্ষ্য করো আমরা এখানে টেন্স অনুসারে হেল্পিং ভার্ব আলোচনা করেছি। তোমরা কিভাবে মুখস্থ করবে? বাম দিক থেকে ডান দিক। লক্ষ্য করো প্রথমে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন। ঠিক তারপরে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট ডিড, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্ট হ্যাড এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। থরোলি এই ছকটা আগে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করে তারপরেই ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবে। এই ছকটা একেবারেই ভালোভাবে ঠোঁটস্থ করে নিতে হবে। যদি এই ছকটা তুমি মুখস্থ করে নাও তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে ভয়েস চেঞ্জ করা থেকে আটকে দিতে পারে।
রাইট? এটি মুখস্থ করতেই হবে বাধ্যতামূলক। ওই জন্য আলোচনার প্রথম দিকেই আমি এই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যদি এইরকম কোনো বাক্য দেখো যে বাক্যে কোনো হেল্পিং ভার্বই নেই, তাহলে শিওর থাকবা যে ওই বাক্যটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে, নাহলে পাস্ট ইনডিফিনিট হবে। কেন কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের বাচকে জেনারেলি কোনো হেল্পিং ভার্ব থাকে না। তাহলে কি বললাম, যখনই কোনো বাক্য এমন দেখতে পাবে যেখানে কোনো হেল্পিং ভার্বই নেই, তাহলে ওই বাক্যটি মাস্ট বি আইদার প্রেজেন্ট ইনডিফিনিট অর পাস্ট ইনডিফিনিট। এবার প্রশ্ন হলো, স্যার হবে তো একটাই, হয় প্রেজেন্ট ইনডিফিনিট নাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে কিভাবে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? রাইট, ভেরি সিম্পল। আমরা ভার্বের দিকে দেখবো, যদি ভার্ব 1 থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর যদি ভার্ব 2 থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম, সব বাক্যে কোনো না কোনো হেল্পিং ভার্ব থাকবেই। তাহলে হেল্পিং ভার্ব যেহেতু আমরা মুখস্থ করে নিব, তাহলে আমরা হেল্পিং ভার্ব দেখে বুঝে যাবো ওটা কোন টেন্সে আছে। আর যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে, নাহলে পাস্ট ইনডিফিনিট হবে। কিভাবে বুঝবো? ভার্ব 1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ভার্ব 2 থাকলে পাস্ট ইনডিফিনিট। যেমন উদাহরণ লক্ষ্য করো, আই ইট রাইস আর আই এট রাইস। লক্ষ্য করো এই দুটি এক্সাম্পলেই কোনো হেল্পিং ভার্ব নেই, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমরা মেন ভার্বটাকে দেখবো। ভার্ব কে আছে? ইট আর এট। আচ্ছা, প্রথম বাক্যে ইট আছে অর্থাৎ ভার্ব 1, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। বোঝা গেল? আর দ্বিতীয় বাক্যে আই এট রাইস, এখানে ভার্ব 2 আছে, এট, এটা ভার্ব 2, তাহলে যেহেতু ভার্ব 2 আছে তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এখানে হেল্পিং ভার্ব নাও থাকতে পারে, আর এই দুটি টেন্স বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকবে। আর যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব থাকে, তাহলে আমরা একটু আগে যে হেল্পিং ভার্বের ছকটা দেখলাম, ওই ছকটাই আমাদেরকে টেন্স চিহ্নিত করতে সাহায্য করবে যে বাক্যটি কোন টেন্সে আছে। রাইট? আচ্ছা, চলো এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম জেনে নিই। মনে রাখতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের 5টি নিয়ম মেনে চলতে হবে। কয়টি? ইয়েস, 5টি। কি কি? নাম্বার 1, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার 2, প্যাসিভে কোনো না কোনো ভার্ব বি বসবে। ওই যে একটু আগে আমরা বলেছিলাম যে ভার্ব বি 8টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং বি এর নিজস্ব 3টা রূপ, বি, বিন, বিং। তাহলে এই 8টির মধ্যে কোনো না কোনো একটা থাকবেই। স্যার কোনটা থাকবে? পরে আসছি। নাম্বার 3, প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ অ্যাক্টিভ বাক্যটি কোন টেন্সে আছে দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা যখন প্যাসিভ করব আমরা প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। রাইট? নাম্বার 4, বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভের অবজেক্টের আগে বাই বসবে। ভাষাটা লক্ষ্য করবে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু, কোথায় কোথায় নয় ওটা আমরা পরে আলোচনা করব। নাম্বার 5, অ্যাক্টিভের যেটা সাবজেক্ট প্যাসিভে গিয়ে সেটি অবজেক্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই 5টি নিয়ম আমাদেরকে থরলি মনে রাখতে হবে এবং সিরিয়ালি মনে রাখতে হবে, সিরিয়াল ব্রেক করলে হবে না কিন্তু। তাহলে যখনই আমরা প্যাসিভ ভয়েস করব এই 5টি নিয়মকে পর অনুসরণ করব। রাইট? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন লক্ষ্য করো, আই প্লে ক্রিকেট। আচ্ছা, এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। কি করে বুঝলাম? ওই যে ভার্ব বি আর ভার্ব 3 নেই, কারণ ভার্ব বি আর ভার্ব 3 থাকলে প্যাসিভ হতো, যেহেতু ভার্ব বি আর ভার্ব 3 নেই তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। এটুকু তো বুঝতে শিখেই গেছো তোমরা নিশ্চয়ই। রাইট? এবার লক্ষ্য করো, আই সাবজেক্ট, প্লে ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। রাইট? তাহলে চলো ওই নিয়ম অনুসারে প্যাসিভ করতে শুরু করে দাও। 1 নম্বর নিয়মে কি আছে? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট কে আছে? ক্রিকেট, তাহলে ক্রিকেটকে আমরা সাবজেক্ট করে দিব। 2 নম্বর নিয়ম কি? ভার্ব বি ব্যবহার করতে হবে, তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করব। আচ্ছা, ইজ কোথা থেকে পেলাম আমি পরে বুঝাচ্ছি, আপাতত শুধু নিয়মটা মেনে চলো। তাহলে ইজ ভার্ব বি হয়ে গেল। নাম্বার 3, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে প্লের থার্ড ফর্ম কি? প্লেড, তাহলে আমরা এখানে প্লেড ব্যবহার করব। নাম্বার 4, বাই ব্যবহার করতে হবে, চলো বাই বসিয়ে দাও। নাম্বার 5, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, তাহলে সাবজেক্ট কি? আই, আর আমরা জানি আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। বুঝা গেল? যদি তোমাদের প্রোনাউনের অবজেক্ট ফর্ম না জানা থাকে তাহলে স্ক্রিনে লক্ষ্য করে এই ছকটিকে স্ক্রিনশট নিয়ে রাখো। আই এর অবজেক্ট ফর্ম মি, উই অবজেক্ট ফর্ম আস, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ, হি এর অবজেক্ট ফর্ম হিম, সি এর অবজেক্ট ফর্ম হার, ইট এর অবজেক্ট ফর্ম ইট, আর দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। পয়েন্ট ক্লিয়ার? ইয়েস। আর যদি কোনো নাউন থাকে তাহলে নাউনের সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্মে কোনো পরিবর্তন হয় না, এটা তোমরাও জানো। রাইট? তাহলে আই প্লে ক্রিকেট, প্যাসিভ কি হলো? ক্রিকেট ইজ প্লেড বাই মি। লক্ষ্য করো তো এখানে ইজ ভার্ব বি আর প্লেড ভার্ব 3, ওই জন্য এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। হলো না? খুব সিম্পল। তোমাদেরকে এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, মনে রাখতে হবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে 5টি নিয়ম বললাম, যে কোনো বাক্যে যে কোনো ভয়েসে আমাদের এই 5টা নিয়ম সেম থাকে, এদের কোনো পরিবর্তন হয় না, শুধু ভার্ব বিটা পরিবর্তন হয়। যে কোনো বাক্যে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, বাই বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, এরা সেম থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। শুধু একটা জিনিসই পরিবর্তন হয়, সেটা হচ্ছে ভার্ব বি এর ব্যবহার। বোঝা গেল না? ধরো আই প্লে ক্রিকেট আর আই প্লেড ক্রিকেট। আচ্ছা, আই প্লে ক্রিকেট এর প্যাসিভ ভয়েস করলে কি হবে? ক্রিকেট ইজ প্লেড বাই মি। আর আই প্লেড ক্রিকেট, এটা পাস্ট ইনডিফিনিট, এর প্যাসিভ ভয়েস কি হবে? ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি। লক্ষ্য করো তো শুধু ইজ আর ওয়াজ চেঞ্জ হয়েছে, বাকি সব কিছু কিন্তু সেম আছে, কোনো পরিবর্তন হয়নি। আমি তোমাদেরকে এটাই বুঝাতে যাচ্ছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আমরা যে নিয়মগুলি জানলাম সব ক্ষেত্রে এই নিয়ম সেম থাকবে, শুধু একটা জিনিসই পরিবর্তন হয়, সেটা হচ্ছে ভার্ব বি। আচ্ছা, এবারে প্রশ্ন হলো যে আমরা ভার্ব বি কিভাবে বুঝবো, যে কোন ক্ষেত্রে কোন ভার্ব বি ব্যবহার করতে হবে, অর্থাৎ কোথায় ইজ, কোথায় ওয়াজ, কোথায় বিন আর কোথায় বিইং, কিভাবে বুঝবো কোনটা কোথায় ব্যবহার করব?
রাইট? চলো এবার ভার্ব বি ব্যবহারের নিয়ম জেনে নিই। মনে রাখতে হবে ভার্ব বি ব্যবহারের জন্য আমাদের 4টি পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, যদি অ্যাক্টিভ ভয়েসটি ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। দেখো এই প্রসঙ্গটি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। একবার যদি বুঝে নিতে পারো তাহলে ইউ উইল নেভার হ্যাভ এনি প্রবলেম ইন চেঞ্জিং দ্য ভয়েস, রাইট? আচ্ছা, কি বলছিলাম, যে অ্যাক্টিভ ভয়েসটি যদি ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি কিন্তু এখানে বলিনি যে কোন ইনডিফিনিট, শুধু বলেছি ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব। ধরো আই প্লে ক্রিকেট, আচ্ছা এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তাহলে যখন আমরা এর প্যাসিভ ভয়েস করব তাহলে ওখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব বসাবো। তাহলে এর প্যাসিভ কি হবে? ক্রিকেট ইজ প্লেড বাই মি। লক্ষ্য করো ইজ বসে গেছে, আর আমরা জানি ইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব, রাইট? আচ্ছা, এই বাক্যটাই যদি আবার থাকতো আই প্লেড ক্রিকেট, প্লেড এর মানে ভার্ব টু, আর আমরা একটু আগেই জানলাম ভার্ব টু মানে কি? পাস্ট ইনডিফিনিট, রাইট? তাহলে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব বসাবো। তাহলে এর প্যাসিভ কি হবে? ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি। লক্ষ্য করো এখানে পাস্ট ইনডিফিনিট ছিল, ওই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব বসে গেছে। আচ্ছা, এবার যদি ফিউচার ইনডিফিনিট থাকে, স্যার সেম, ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আই শ্যাল প্লে ক্রিকেট, তাহলে আমরা যদি এর প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? ক্রিকেট উইল বি প্লেড বাই মি। লক্ষ্য করো উইল বি, আমরা জানি শ্যাল বি উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব। আশা করি তোমরা বিষয়টি বুঝে গেছো। তাহলে ভার্ব বি ব্যবহারের 1 নম্বর নিয়মে আমরা কি জানলাম? যে যদি অ্যাক্টিভ ভয়েসটি ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, রাইট? নেক্সট নাম্বার 2, যদি অ্যাক্টিভ ভয়েসটি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় ওই কন্টিনিউয়াস টেন্সেরই হেল্পিং ভার্ব বসবে, কিন্তু সঙ্গে বিইং যুক্ত করে দিতে হবে। বোঝা গেল? কন্টিনিউয়াস টেন্স থাকলে ওই টেন্সেরই হেল্পিং ভার্ব সঙ্গে বিইং। যেমন আই এম প্লেইং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করব? ওই টেন্সেরই হেল্পিং ভার্ব বসাবো, সঙ্গে বিইং লাগিয়ে দিব। তাহলে ক্রিকেট ইজ বিইং প্লেড বাই মি। লক্ষ্য করো ইজ বিইং, ইজের সঙ্গে বিইং যুক্ত হয়ে গেছে। তোমাদের আবার এরকম মনে হচ্ছে না তো যে অ্যাক্টিভে এম ছিল তো প্যাসিভে ইজ কেন হলো? তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব 3টি, এম, ইজ, আর, রাইট? তাহলে এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। অ্যাক্টিভের সাবজেক্ট আই ছিল ওই জন্য এম, প্যাসিভের সাবজেক্ট ক্রিকেট হয়ে গেল অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ইজ। আমরা নিয়মে কি বলেছিলাম? নিয়মে তো আমরা বলিনি যে ওটাই হেল্পিং ভার্ব থাকবে, ওই টেন্সেরই হেল্পিং ভার্ব থাকবে বলা হয়েছিল, রাইট? যে অ্যাক্টিভ যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওই টেন্সেরই হেল্পিং ভার্ব থাকবে, সঙ্গে বিইং যুক্ত করতে হবে। I hope you got the point. তাহলে I am playing cricket, cricket is being played by me. I was playing cricket, তাহলে cricket was being played by me. যে টেন্সের কন্টিনিউয়াস ওই টেন্সেরই হেল্পিং ভার্ব। I hope you got the point. নেক্সট 3 নম্বর পয়েন্ট, যদি অ্যাক্টিভ ভয়েস পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। বোঝা গেল? অ্যাক্টিভ যদি পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে প্যাসিভেও হ্যাভ হ্যাজ হ্যাড যা থাকবে ওটা বসে দিতে হবে, সঙ্গে বিন লাগিয়ে দিতে হবে। চলো উদাহরণ লক্ষ্য করো, আই হ্যাভ প্লেড ক্রিকেট, তাহলে প্যাসিভ কি হবে? ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই মি। তাহলে লক্ষ্য করো হ্যাজের সঙ্গে বিন যুক্ত হয়ে গেছে। আবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, অ্যাক্টিভে হ্যাভ ছিল, প্যাসিভে হ্যাজ হয়ে গেছে। দেখো ইট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। দেখো অ্যাক্টিভের সাবজেক্ট অনুসারে অ্যাক্টিভে হ্যাভ বসেছে, আর প্যাসিভের সাবজেক্ট অনুসারে এখানে হ্যাজ বসেছে। অর্থাৎ যেমন সাবজেক্ট তেমন হেল্পিং ভার্ব। কিন্তু রুলস ওটাই থাকবে যে অ্যাক্টিভ যদি পারফেক্ট টেন্সে থাকে প্যাসিভ ভয়েস করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। পয়েন্ট ক্লিয়ার? ফাইনালি নাম্বার 4, যদি অ্যাক্টিভ ভয়েসে মডালস থাকে, মডালস তো জানাই আছে তোমাদের, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, নিড, ডেয়ার। যদি অ্যাক্টিভে মডাল থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওই মডালসটাই থেকে যাবে, শুধু সঙ্গে বি যুক্ত করে দিতে হবে। বুঝা গেল? ইটস কোয়াইট সিম্পল। যদি অ্যাক্টিভে মডালস থাকে তাহলে প্যাসিভ ওই মডালসটাই থেকে যাবে, সঙ্গে বি যুক্ত করে দিতে হবে। যেমন আই ক্যান প্লে ক্রিকেট, লক্ষ্য করো এখানে ক্যান মডাল, তাহলে এর প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব? ক্রিকেট ক্যান বি প্লেড বাই মি। লক্ষ্য করো ক্যান ক্যান থেকে গেছে, শুধু আমরা প্যাসিভ করার সময় বি যুক্ত করে দিয়েছি। পয়েন্ট ক্লিয়ার হলো? I hope you got the point. তাহলে আমরা ভার্ব বি ব্যবহারের 4টি নিয়ম কি কি বললাম? নাম্বার 1, যদি অ্যাক্টিভ ভয়েস ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব বসাতে হবে। নাম্বার 2, যদি অ্যাক্টিভ ভয়েস কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওই কন্টিনিউয়াস টেন্সেরই হেল্পিং ভার্ব বসবে, সঙ্গে বিইং যুক্ত করে দিতে হবে। নাম্বার 3, যদি অ্যাক্টিভ ভয়েস পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এন্ড ফাইনালি নাম্বার 4, যদি অ্যাক্টিভ ভয়েসে মডালস থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওই মডালসটি ব্যবহার করতে হবে, তার সঙ্গে শুধু বি যুক্ত করে দিতে হবে। I hope you got the point. প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের ভয়েস চেঞ্জের বেসিক রুলস। চলো আমি একবার সামারি করে দিই। আমরা প্রথমে বললাম যখনই আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলা হবে আমরা আগে দেখে নিব যে সেই বাক্যটি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। কিভাবে চিনব? ভার্ব বি প্লাস ভার্ব 3 আছে কিনা দেখে নিব। যদি প্রশ্নে দেওয়া বাক্যটিতে ভার্ব বি প্লাস ভার্ব 3 থাকে তাহলে এর মানে ওটা প্যাসিভ ভয়েস, আর যদি ভার্ব বি আর ভার্ব 3 একসঙ্গে না থাকে তাহলে ওটা অ্যাক্টিভ ভয়েস। এবার অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। নাম্বার 2, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা 5টি নিয়ম বললাম।
কি কি? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার 2, প্যাসিভে কোনো না কোনো ভার্ব বি বসবেই। মনে রাখতে হবে উইদাউট ভার্ব বি দেয়ার ইজ নো প্যাসিভ। ভার্ব বি ছাড়া কিন্তু প্যাসিভ ভয়েস হবেই না। নাম্বার 3, প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 4, বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভে অবজেক্টের আগে বাই বসবে। এন্ড ফাইনালি নাম্বার 5, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তারপরে আমরা বললাম ভার্ব বি ব্যবহারের নিয়ম। আমরা ভার্ব বি ব্যবহারের জন্য 4টি নিয়ম বললাম। অ্যাক্টিভ ভয়েসটা যদি ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসটা যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওই টেন্সেরই হেল্পিং ভার্ব বসবে, সঙ্গে বিইং যুক্ত করে দিতে হবে। নাম্বার 3, যদি অ্যাক্টিভ ভয়েসটি পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব বসবে। নাম্বার 4, যদি অ্যাক্টিভে মডালস থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওই মডালসটি বসে যাবে, সঙ্গে বি যুক্ত করে দিতে হবে। দিস আর দ্য বেসিক রুলস অফ চেঞ্জিং দ্য ভয়েস। রাইট, নাও লেটস প্রসিড। এবারে আমরা সেন্টেন্স অনুসারে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সে কটা নিয়ম জেনে নিব। প্রথমে আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স। দর্শক বন্ধু, আমি তোমাদেরকে বলে রাখি, আমরা এতক্ষণ যেগুলো নিয়ম শিখলাম এই সব কটা নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সেরই ছিল। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের নতুন করে আর কোনো নিয়ম জানার প্রয়োজন নেই। পয়েন্ট ক্লিয়ার? শুধু একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেমনটা হতে পারে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে। যেমন সি টোল্ড মি আ স্টোরি। লক্ষ্য করো এই বাক্যটাতে অবজেক্ট দুটো আছে। আচ্ছা, তোমাদের অবজেক্ট চেনার উপায় জানা আছে তো? তোমাদেরকে বলে রাখি, সাবজেক্ট কাকে বলে? যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট। আর সাবজেক্ট কথায় থাকবে? ভার্বের আগে। রাইট? আচ্ছা, ভার্ব কি? স্যার ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা, খাওয়া বোঝায় তাকে ভার্ব বলে। আর অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। মনে থাকবে কি বললাম? ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। যদি দুটোরই উত্তর পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে ওই বাক্যে দুটি অবজেক্ট আছে। লক্ষ্য করে এই উদাহরণটাতে সি টোল্ড মি আ স্টোরি। আচ্ছা, সি সাবজেক্ট, টোল্ড বলেছিল, এটি ভার্ব। এবার বলেছিল কে প্রশ্ন করো, কাকে বলেছিল? মি, আমাকে, স্যার অবজেক্ট। রাইট? আবার বলেছিল কে প্রশ্ন করো, কি বলেছিল? আই স্টোরি, একটি গল্প, তাহলে স্যার এটাও অবজেক্ট। দুটি অবজেক্ট থাকলে কি করবে? সিম্পলি মনে রেখো, যদি কোনো বাক্যে দুটি অবজেক্ট মনে হয় তাহলে সবসময় প্রথম অবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্ট করবে আর দ্বিতীয় অবজেক্টটাকে প্যাসিভ করার সময় ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিবে। বুঝাতে পারলাম? যদি কোনো বাক্যে তোমার মনে হয় যে দুটি অবজেক্ট আছে তাহলে সবসময় প্রথম অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করবে আর দ্বিতীয় অবজেক্টটাকে প্যাসিভের ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিবে। দেখো, তাহলে দ্বিতীয় অবজেক্টটাকে যদি সাবজেক্ট করে তোমাদের মধ্যে কারো কারো মনে আসবে, হবে, আমিও জানি, কিন্তু আমি বলছি ওটা করতে যেও না, কারণ ওটা করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে সি টোল্ড মি আ স্টোরি, এখানে প্রথম অবজেক্টকে মি। রাইট? আচ্ছা, আর এই বাক্যটি কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে শুরু করো ভয়েস চেঞ্জ। তাহলে কি হবে? আই ওয়াজ টোল্ড আ স্টোরি বাই হার। রাইট? বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, আমরা মিকে সাবজেক্ট করলাম আর আই স্টোরিকে প্যাসিভের ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিলাম। বাস এটুকুই এক্সট্রা তোমাকে মনে রাখতে হবে, বাকি আর অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নতুন কিছু জানার দরকার নেই। পয়েন্ট ক্লিয়ার? চলো এবার নেক্সট আসো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নমূলক বাক্য। আচ্ছা, প্রশ্নমূলক বাক্য দু ধরনের হয়, তোমরা জানো, ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, ডব্লিউএইচ কোশ্চেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। এতটুকু তো জানোই তোমরা, রাইট? আচ্ছা, যদি ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? মনে রাখো, নতুন কোনো নিয়ম জানার দরকার নেই। আমরা এতক্ষণ যে নিয়মগুলি জানলাম ওই নিয়মটাই এখানে বহাল থাকবে। শুধু তোমাদেরকে এটুকু বলে রাখি, ইয়েস নো কোশ্চেন তৈরি করার নিয়ম কি। দেখো, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইয়েস নো কোশ্চেনে কনভার্ট করতে হয় তাহলে আমাদের সিম্পলি দুটো কাজ করতে হয়, হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হয় আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। বাস এটুকুই ফর্মুলা মনে রাখতে হবে। কোনো ইয়েস নো কোশ্চেনের যখন আমরা ভয়েস চেঞ্জ করব ওই ক্ষেত্রেও আমাদের নিয়ম অনুসারে যে হেল্পিং ভার্বটি বের হবে আমরা হেল্পিং ভার্বটিকে শুধু সাবজেক্টের আগে ব্যবহার করব আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিব। বাস এটুকুই, নতুন কোনো নিয়ম জানার দরকার নেই। বোঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন ধরো, ডু ইউ লাইক ইংলিশ? তুমি কি ইংলিশ পছন্দ করো? তাহলে এটা ইয়েস নো কোশ্চেন। লক্ষ্য করো, ইউ সাবজেক্টের আগে ডু চলে এসছে। তাহলে যখন আমরা এর প্যাসিভ ভয়েস করব তাহলে আমরা আগের নিয়মগুলোই অনুসরণ করব। অর্থাৎ কি নিয়ম? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্টকে আছে ইংলিশ, তাহলে আমরা ইংলিশকে সাবজেক্ট করব। রাইট? 2 নম্বর পয়েন্ট কি ছিল? ভার্ব বি। আচ্ছা, এটা ডু ডাজ আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইনডিফিনিট থাকলে আমরা কি বলেছিলাম? কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে এম ইজ আর ব্যবহার করতে হবে। তাহলে বলো, ইংলিশের সঙ্গে কি বসবে? অফকোর্স ইজ বসবে। রাইট? তাহলে যেহেতু এটা প্রশ্নমূলক আমরা ইজটাকে ইংলিশের পরে নয় ইংলিশের আগে ব্যবহার করব। বাস এটুকু, আর অন্য কোনো কিছু করার দরকার নাই, বাকি সব নিয়ম সেম থাকবে। তাহলে ইজ প্রথমে, তারপরে ইংলিশ। 3 নম্বর পয়েন্ট কি ছিল? ভার্বের থার্ড ফর্ম। তাহলে লাইকের থার্ড ফর্ম লাইকড, লাইকড করো। 4 নম্বর পয়েন্ট বাই, বাই বসাও। আর 5 নম্বর পয়েন্ট অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিফিক অবজেক্ট হয়ে যাবে। তাহলে ইউ ছিল, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ সেম, তাহলে আমরা ইউ বসাবো আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিব। তাহলে ডু ইউ লাইক ইংলিশ এর প্যাসিভ কি হবে তাহলে? ইজ ইংলিশ লাইকড বাই ইউ। দেখো, আমরা এখানে নতুন কোনো নিয়ম বলিনি, ওই নিয়মই ছিল, শুধু প্রশ্নমূলকের বৈশিষ্ট্য হলো হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে বসবে, ওই জন্য আমরা এখানে ইজটাকে ইংলিশের পরে নয় ইংলিশের আগে বসালাম। বাস এতটুকু মনে রাখলেই যথেষ্ট।
পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, হ্যাভ দে ডান ইট, এটাও ইয়েস নো কোশ্চেন, রাইট? তাহলে আমরা এর প্যাসিভ কিভাবে করব? এখানে অবজেক্ট কি আছে? ইট, চলো ইটকে আগে বসাও। আচ্ছা, এখানে কি আছে? হ্যাভ আছে, এর মানে এটা পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি জানি? পারফেক্ট টেন্স থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব বসাতে হবে। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। এবার বলো ইটের সঙ্গে কি বসবে? হ্যাভ বিন না হ্যাজ বিন? অফকোর্স হ্যাজ বিন বসবে। কিন্তু প্রশ্নমূলক বাক্যের একটি নিয়ম আরো হলো যে হেল্পিং ভার্ব যদি একাধিক অংশের হয়, যেমন এখানে হ্যাভ বিন দুটি অংশ চলে এসেছে, তাহলে নিয়ম হলো প্রথম অংশটাকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হয় আর দ্বিতীয় অংশটাকে সাবজেক্টের পরেই ব্যবহার করতে হয়। তাহলে এর উত্তর কি হবে? হ্যাজ ইট বিন ডান বাই দেম। লক্ষ্য করো, অ্যান্সার হয়ে গেল, তাই না? তাহলে আমরা সিম্পলি মনে রাখবো, যদি ইয়েস নো কোশ্চেন থাকে তাহলে ওর প্যাসিভ ভয়েস করার সময় আমরা আগের নিয়মই ফলো করব, শুধু নিয়ম অনুসারে যেটা হেল্পিং ভার্ব বের হবে ওই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে ব্যবহার করে দেবো। আচ্ছা, যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে, ভেরি সিম্পল, কোনো টেনশন নেই, শুধু মনে রাখবে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে প্যাসিভ করার সময় ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে বসিয়ে দাও, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের গল্প শেষ। এবার ডব্লিউএইচ ওয়ার্ডটিকে বাদ দিয়ে যদি বাকি অংশটি দেখো তাহলে ওটা ইয়েস নো কোশ্চেনের মতো মনে হবে। এবার ইয়েস নো কোশ্চেনের নিয়মই ওকে চেঞ্জ করে দাও, আমাদের উত্তর হয়ে যাবে। বুঝা গেল না? চলো একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন ওয়েন ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলো? তাহলে এটি ডব্লিউএইচ কোশ্চেন, হোয়েন দিয়ে শুরু হয়েছে, তাহলে প্যাসিভ করার সময় আগে হোয়েনকে বসিয়ে দাও। চলো বসাও হোয়েন। আচ্ছা, হোয়েন বসিয়ে দিলাম মানে হোয়েনের গল্প শেষ। এবার হোয়েনকে বাদ দিয়ে বাকিটি এবার কি থাকলো? ডু ইউ প্লে ক্রিকেট। ডু ইউ প্লে ক্রিকেট এটি কি হয়ে গেল? ইয়েস নো কোশ্চেন। তাহলে আমরা ইয়েস নো কোশ্চেনের যেভাবে প্যাসিভ করছিলাম এটাকেও আমরা ওইভাবেই প্যাসিভ করে দিব। তাহলে ডু ইউ প্লে ক্রিকেট এর প্যাসিভ কি হবে? ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। তাহলে আমাদের টোটাল উত্তরটা কি হলো? ওয়েন ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। তাহলে অ্যাক্টিভে কি ছিল? ওয়েন ডু ইউ প্লে ক্রিকেট। প্যাসিভ কি হলো? ওয়েন ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। একেবারেই সিম্পল, তাই না? তাহলে কি বললাম? যদি ডব্লিউএইচ কোশ্চেনের প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে আগে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসিয়ে দাও আর বাকি অংশটাকে ইয়েস নো কোশ্চেনের নিয়মে চেঞ্জ করে দাও, উত্তর হয়ে যাবে। আচ্ছা, সব ক্ষেত্রেই কি তাই না? এর কয়েকটি ব্যতিক্রম আছে। চলো নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? আচ্ছা, এখানে কি হবে? আচ্ছা, এখানেও আগে হোয়াট বসিয়ে দাও। এবার দেখো ডু ইউ লাইক, লক্ষ্য করো এখানে লাইক অর্থাৎ ভার্বে গিয়ে বাক্যটি শেষ হয়ে গেছে, এখানে অবজেক্ট নেই। তাহলে মনে রাখবে কোনো ডব্লিউএইচ কোশ্চেনে যদি অবজেক্ট না থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সাবজেক্ট ধরে নিতে হবে এবং তারপরে বাকি নিয়ম অনুসারে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে হোয়াট ডু ইউ লাইক এর প্যাসিভ কি হবে? আগে হোয়াট বসালাম। আচ্ছা, ডু ডাজ মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব বসাবো। তাহলে হোয়াটের সঙ্গে কি বসবে? ইজ। তাহলে হোয়াট ইজ লাইকড বাই ইউ। লক্ষ্য করো, হোয়াট ডু ইউ লাইক, প্যাসিভ কি হলো? হোয়াট ইজ লাইকড বাই ইউ। পয়েন্ট ক্লিয়ার? এবার এখানে শুধু দুটো জিনিস মনে রাখবে, যদি কোনো ডব্লিউএইচ কোশ্চেন হোম দিয়ে থাকে, হোম, যেমন হোম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো, তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে প্যাসিভ ভয়েস করার সময় আমরা হু দিয়ে শুরু করব, হু। তাহলে হোম ডু ইউ লাইক এর প্যাসিভ কি হবে? হু ইজ লাইকড বাই ইউ। আর যদি কোনো ডব্লিউএইচ কোশ্চেন হু দিয়ে থাকে তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে আমরা প্যাসিভটা বাই হোম দিয়ে করব। যেমন হু কিল্ড দ্য র্যাট, তাহলে এর প্যাসিভ কি হবে? বাই হোম ওয়াজ দ্য র্যাট কিল্ড। তাহলে আমরা ডব্লিউএইচ কোশ্চেন থেকে দুটি ব্যতিক্রমী নিয়ম পেলাম, যদি হোম থাকে তাহলে হু দিয়ে শুরু করব, আর যদি হু দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে বাই হোম দিয়ে প্যাসিভ ভয়েস করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স ফিনিশ। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য কিভাবে চিনবো? এই বাক্যগুলি জেনারেলি ভার্ব দিয়ে শুরু হবে, রাইট? আচ্ছা, যদি দেখো কোনো বাক্যে ভার্ব এবং অবজেক্ট দুটোই আছে তাহলে ওই ধরনের বাক্যকে আমাদের লেটের সূত্র অনুসারে প্যাসিভ ভয়েস করতে হবে। লেটের সূত্র জানা আছে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। যেমন শাট দ্য ডোর, তাহলে এর প্যাসিভ ভয়েস কি হবে? লেট দ্য ডোর বি শাট। পয়েন্ট ক্লিয়ার? তাহলে ভার্ব আর অবজেক্ট যদি দুটোই থাকে তাহলে লেট দিয়ে ভয়েস চেঞ্জ করবো আমরা। আচ্ছা, যদি এমনটা হয় যে অ্যাক্টিভ ভয়েসটি লেট দিয়ে আছে, যেমন লেট হিম প্লে ক্রিকেট, তাহলে এখানেও আমরা ওই লেটের সূত্র অনুসারেই ভয়েস চেঞ্জ করব। তাহলে লেট হিম প্লে ক্রিকেট এর প্যাসিভ ভয়েস হবে লেট ক্রিকেট বি প্লেড বাই হিম। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এমনটা হয় যে কোনো বাক্যে ভার্ব আছে অবজেক্ট নেই তাহলে ওই ক্ষেত্রে কি হবে? তাহলে এটা নির্ভর করবে ওই বাক্যের সেন্সের উপর। ওই বাক্যের সেন্স অনুসারে আমাদের অ্যাডভাইসড, অর্ডার্ড, রিকোয়েস্টেড ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে হবে। যেমন গো অ্যাট অনস, এক্ষুনি যাও, তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই বাক্যটিতে আদেশ দেওয়া হচ্ছে। তাহলে যদি আদেশ বুঝায় তাহলে এই ধরনের বাক্যকে প্যাসিভ করার সময় ইউ আর অর্ডার্ড টু প্লাস ভার্ব 1 প্লাস আদার্স, এই সূত্র অনুসারে আমরা প্যাসিভ করব। তাহলে গো অ্যাট অনস এর প্যাসিভ হবে ইউ আর অর্ডার্ড টু গো অ্যাট অনস, রাইট? আর যদি নাবাচক হয় তাহলে টু এর জায়গায় শুধু নট টু বসে দিতে হবে। যেমন ডোন্ট গো, তাহলে এর প্যাসিভ ভয়েস কি হবে? ইউ আর অর্ডার্ড নট টু গো। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এবার যদি থাকে রিড কেয়ারফুলি, মনোযোগ সহকারে পড়ো, তাহলে এখানে আমরা বুঝতে পারছি পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে যদি পরামর্শ দেওয়া হয় তাহলে ইউ আর অ্যাডভাইজ টু প্লাস ভার্ব 1 প্লাস আদার্স, এই সূত্র অনুসারে প্যাসিভ করতে হবে। তাহলে রিড কেয়ারফুলি এর প্যাসিভ কি হবে? ইউ আর অ্যাডভাইজ টু রিড কেয়ারফুলি। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট, যদি কোনো আদেশমূলক বাক্যে প্লিজ কাইন্ডলি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় প্লিজ কাইন্ডলিকে বাদ দিয়ে দিতে হবে এবং ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব 1 প্লাস আদার্স, এই সূত্র অনুসারে প্যাসিভ করতে হবে। যেমন প্লিজ হেল্প মি, তাহলে এর উত্তর হবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। পয়েন্ট ক্লিয়ার?
ইয়েস, 100%। এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসি অপটেটিভ আর এক্সক্লেমেটরি। মনে রাখতে হবে অপটেটিভ আর এক্সক্লেমেটরি থেকে জেনারেলি প্রশ্ন আসে না, তবে যদি দিয়ে দেয় তাহলে কিভাবে করব, চলো একটা করে এক্সাম্পল দেখে নাও। ধরো মে গড ব্লেস ইউ, যদি এইরকম বাক্য দিয়ে দেয় তাহলে আমাদের মনে রাখতে হবে অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, এর প্যাসিভটাও মে দিয়ে শুরু হবে, মে ইউ বি ব্লেসড বাই গড। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স, ধরো হুররা ইন্ডিয়া হ্যাজ লস্ট দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে এই বাক্যটি যদি দিয়ে দেয় তাহলে এর প্যাসিভ কিভাবে করবো, তাহলে আমাদের মনে রাখতে হবে ইন্টারজেকশনকে প্রথমেই রেখে দিতে হবে, অর্থাৎ হুররা ছিল আমরা প্যাসিভ হুররা আগে রেখে দিব, তারপরে সাইন অফ এক্সক্লেমেশন দিয়ে দিব। এবার লক্ষ্য করো বাকি অংশটা ইন্ডিয়া হ্যাজ লস্ট দ্য ওয়ার্ল্ড কাপ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ওকে অ্যাসার্টিভের নিয়মেই চেঞ্জ করে দিতে হবে। তাহলে প্যাসিভ কি হবে, হুররা দ্য ওয়ার্ল্ড কাপ হ্যাজ বিন লস্ট বাই ইন্ডিয়া। পয়েন্ট ক্লিয়ার। এবারে চলে আসো এক্সেপশন, অর্থাৎ ব্যতিক্রমী কিছু নিয়ম। মনে রাখতে হবে এক্সেপশন নাম্বার 1, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে সেলফ যুক্ত প্রোনাউন থাকে, অর্থাৎ হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ ইত্যাদি থাকে, তাহলে প্যাসিভ করার সময় সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ হবে না, বাকি সব নিয়ম সেম থাকবে, শুধু অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভও সাবজেক্ট থেকে যাবে, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভও অবজেক্ট থেকে যাবে। যেমন হি হার্ট হিমসেলফ, তাহলে এই বাক্যটির প্যাসিভ কি হবে, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে এখানে ওয়াজ কেন হলো, কারণ হার্টের তো তিনটাই ফর্ম এক, হার্ট হার্ট হার্ট, রাইট? তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে হার্টের তিনটি ফর্ম এক হলেও এখানে যেটা হার্ট আছে এটা ভার্ব 2, এটা ভার্ব 1 নয়। কেন? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, যদি ভার্ব 1 হতো তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হতো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অথচ ভার্বের সঙ্গে এস বা ইএস নেই, এর মানে ইট ক্লিয়ারলি শোজ দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই উই হ্যাভ ইউজড ওয়াজ। তাহলে হি হার্ট হিমসেলফ, এর প্যাসিভ হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। আশা করি পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, সিদ্ধা নোজ দ্য মুন, এর প্যাসিভ ভয়েস কি হবে? লক্ষ্য করে স্ক্রিনে এখানে আমি ভার্বের তালিকাটি দিয়ে দিয়েছি, তোমরা দ্রুত এটি স্ক্রিনশট নিয়ে নাও আর পরে এগুলিকে মুখস্থ করে নিবে। তাহলে মনে রাখতে হবে এই ভার্বগুলির পরে প্যাসিভ ভয়েসে বাই নয়, এখানে যে তোমরা প্রিপোজিশনগুলি দেখতে পাচ্ছ এই প্রিপোজিশনগুলোই ব্যবহার করতে হবে, অর্থাৎ নান থাকলে টু, সারপ্রাইজ থাকলে অ্যাট, প্লিজ থাকলে উইথ, কন্টেইন থাকলে ইন ইত্যাদি ইত্যাদি। তোমরা পরে সময় করে এগুলিকে মুখস্থ করে নিও। তাহলে চলো এক্সাম্পল লক্ষ্য করি। সিদ্ধা নোজ দ্য মুন, এর প্যাসিভ ভয়েস কি হবে? দ্য মুন ইজ নান টু সিদ্ধা, নান বাই সিদ্ধা নয় কিন্তু। পয়েন্ট ক্লিয়ার। নেক্সট এক্সেপশন, দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড। আচ্ছা, লক্ষ্য করো তো এই বাক্যটাতে ভার্ব বি আছে ওয়াজ, রাইট? পানিশড ভার্ব 3ও আছে, তাহলে ভার্ব বি প্লাস ভার্ব 3 অর্থাৎ বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। পয়েন্ট ক্লিয়ার। তাহলে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, ভেরি সিম্পল, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। কিন্তু প্রবলেম কি, বাক্যটি প্যাসিভে আছে কিন্তু অবজেক্ট নেই, আর যেহেতু অবজেক্ট নেই তাহলে অ্যাক্টিভ করার সময় আমরা সাবজেক্ট কাকে করব? তাহলে সিম্পলি মনে রাখতে হবে কোনো প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট না থাকে তাহলে বাক্যের প্রসঙ্গ অনুসারে যে কোনো একটা সাবজেক্ট ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড, তাহলে বলো তো ছাত্রকে শাস্তি কে দিবে? অফকোর্স কোনো টিচার দিবে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, রাইট? তাহলে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত এমন যে কোনো একটা সাবজেক্ট তুমি ব্যবহার করতে পারো। তুমি বলতে পারো দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্ট, আওয়ার হেডমাস্টার পানিশ দ্য স্টুডেন্ট, আওয়ার ক্লাস টিচার পানিশ দ্য স্টুডেন্টস, অল দ্য অ্যান্সার্স আর কারেক্ট। তাহলে কি মনে রাখবো আমরা, যদি কোনো প্যাসিভ ভয়েসে অবজেক্ট না থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস করার সময় প্রসঙ্গ অনুসারে সাবজেক্ট বসে দিলেই হয়ে যাবে। চলো আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, দ্য থিফ ওয়াজ কট। আচ্ছা, চোর ধরা কার কাজ? যারা আইন বিভাগের সঙ্গে জড়িত, রাইট? তাহলে আইন বিভাগের সঙ্গে জড়িত এরকম যে কোনো একটি নাউনকে অ্যাক্টিভের সাবজেক্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, দ্য পুলিশ কট দ্য থিফ। পয়েন্ট ক্লিয়ার। নেক্সট চলে এসো কোয়াসি প্যাসিভ। আচ্ছা, কোয়াসি প্যাসিভ কি, চলো আগে এটা বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে বেশ কিছু বাক্য আছে যারা গঠনগতভাবে অ্যাক্টিভ কিন্তু ওদের অর্থ প্যাসিভ, এই ধরনের বাক্যগুলো কি বলা হয়, কোয়াসি প্যাসিভ। যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হয় না বাড়ি তৈরি করা হয়, বাড়ি তৈরি করা হয়। তাহলে এই ধরনের বাক্যকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এবার কোয়াসি প্যাসিভ দুই ধরনের হয়, কোনো কোয়াসি প্যাসিভের শেষে অ্যাডজেক্টিভ থাকবে আর কোনো কোয়াসি প্যাসিভ কন্টিনিউয়াস ফর্মে থাকবে। তোমরা শুধু কোয়াসি প্যাসিভের দুই ধরনের এক্সাম্পল মুখস্থ করে নাও। যদি কোয়াসি প্যাসিভ আসে তাহলে যে ধরনের কোয়াসি প্যাসিভ থাকবে ওই ধরনের উত্তর করে চলে আসবে, রাইট? দেখো একটা জিনিস তোমাদের বলে রাখি, কোয়াসি প্যাসিভের উত্তর করা খুব সহজ, কোয়াসি প্যাসিভ ধরাটা কঠিন। অর্থাৎ প্রশ্নে দেওয়া বাক্যটি কোয়াসি প্যাসিভ না কোয়াসি প্যাসিভ নয় এই ধরাটাই মুশকিল। যদি ধরে নিতে পারো উত্তর তো খুব সহজেই করে নিতে পারবে। যেমন দ্য রোজ স্মেল সুইট, লক্ষ্য করে এখানে শেষে সুইট আছে, সুইট অ্যাডজেক্টিভ। তাহলে যদি কোয়াসি প্যাসিভের শেষে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা এর প্যাসিভ কিভাবে করব? দ্য রোজ ইজ সুইট when it is smelled। শুধু এক্সাম্পলটি মুখস্থ করে নাও। এবার এই ধরনের কোয়াসি প্যাসিভ থাকলে তুমি এইভাবেই প্যাসিভ ভয়েস করে দিবে। যেমন হানি টেস্ট সুইট, এটিও কোয়াসি প্যাসিভ। তাহলে এখানে সুইট শেষে অ্যাডজেক্টিভ আছে, তাহলে এর প্যাসিভ কিভাবে হবে? হানি ইজ সুইট when it is tasted। তাহলে যদি এই ধরনের কোয়াসি প্যাসিভ থাকে তাহলে এইভাবে তোমরাও প্যাসিভ করে দিবে। এবার নেক্সট এক্সাম্পল, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে, দেখো এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। তাহলে এই ধরনের বাক্যকে প্যাসিভ করা একেবারেই সহজ। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বি, তারপরে বিইং প্লাস ভার্ব 3, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার যা থাকবে তার সঙ্গে বিইং প্লাস ভার্ব 3 লাগিয়ে দিলেই আমাদের প্যাসিভ হয়ে যাবে। তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং, এর প্যাসিভ কি হবে? দ্য হাউস ইজ বিইং বিল্ট। বোঝা গেল?
আর একটা এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে প্যাসিভ কি হবে? দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের মূল আলোচনা। তোমাদের যদি এখনো কোনো ডাউট থেকে যায় তাহলে সময় করে ক্লাসটিকে আরেকবার ভালোভাবে দেখে নিও। আই হোপ যে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড ইউ ক্যান ইজিলি চেঞ্জ দ্য ভয়েস। তোমাদের যদি এই ক্লাসটি ইউজফুল মনে হয় তাহলে লাইক বাটন দাবো, ক্লাসটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা যদি নতুন বা প্রথম আমার এই ক্লাস দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আমার স্নেহের ভাই বোনেরা, এই নিয়মগুলি শিখে তোমরা গ্রামারকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। ভয় পাওয়ার কিছু নেই, যত পড়বে তত কনফিডেন্স বাড়বে। ওই যে কবি বলেছেন, মঞ্জিলে কিয়া হে, রাস্তা কিয়া হে, হৌসলা হো তো ফাসলা কিয়া হে, রাইট? সো বি কনফিডেন্ট অ্যান্ড রাইট কনফিডেন্টলি। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।